আসিফ নজরুল গং, এরা কেউই ছাড় পাবে না। আমাদেরও দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, আমাদেরও এখন কিন্তু আর সেই সহনশীল শান্তিপূর্ণ নির্বাচন, শান্তিপূর্ণ আন্দোলনের মানসিকতা কিন্তু এখন আর নেই। সুতরাং এমতাবস্থায় এই খুনি গ্যাংকে তারা যেই নৃশংসতার মাধ্যমে আমাদের উপর চড়িয়ে দিয়েছে, সেই যথাযথ যেটা বলা হয় যে ইটটি মারলে যেমন পাটকেলটি খেতে হয়, সেই ইট এবং পাটকেলের সংঘর্ষ কিন্তু বাংলাদেশে খুবই শীঘ্রই হতে যাচ্ছে। আমাদের দুঃখ একটাই, যে দেশটাকে সাজিয়েছেন শেখ হাসিনা, সেই দেশে ধ্বংস, গৃহযুদ্ধ, মানুষ হত্যা সেটা আবারও হোক, সেটা আমরা কেউই চাই না। এটাই হচ্ছে আমাদের দুঃখ, কারণ এতে মানুষেরই কষ্ট হবে। তাই আমরা বলবো শুভবুদ্ধির উদয় অন্য রাজনৈতিক দলগুলোর যদি না হয়ে থাকে, জামায়াতে ইসলামী এখন সুন্দর সুন্দর কথা বলছে, কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। মেহনতি মানুষের রাজনীতির যেই প্রতিনিধিত্ব, সেটা শেখ হাসিনা করেন। আসিফ নজরুল সাহেব যে আইন উপদেষ্টা, হ্যাঁ, তিনি তার মতন ভিন্ন ব্যক্তি মনে হয় বাংলাদেশের ইতিহাসে, ভবিষ্যৎ ইতিহাস লিখতে গেলে কিন্তু সেভাবে লেখা হবে যে যেই ব্যক্তি দায়িত্ব নিয়ে নাম ধরে ধরে, হ্যাঁ, এই যে উদ্ভট কথাগুলোর কথার মধ্যে আমি যাচ্ছি না, 26 লক্ষ ভারতীয় আর 22টা চুক্তি ইত্যাদি ইত্যাদি, এগুলো তো প্রপাগান্ডা করেছে, কিন্তু ড্যামেজটা কোথায় করে দিয়েছে দেখুন। দণ্ডিত জঙ্গি কারাগারে আটকে আছে, তাদেরকে রাতারাতি 24 ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়া হলো। ধর্ষণ করার পরে তাদেরকে দণ্ড দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, তাদেরকে রাতারাতি জামিন ব্যবসা করে ছাড়িয়ে দেওয়া হলো। সন্ত্রাসী, এমনকি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ নামধারী যারা সন্ত্রাসী ছিল তাদেরকে রাতারাতি ছাড়িয়ে দেওয়া হলো। জঙ্গিদেরকে কারাগার থেকে কাগজ দিয়ে 24 আওয়ার্স এর মধ্যে জামিন দেয়া বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। এই আসিফ নজরুল এই 1-2 মাসের মধ্যে এদেরকে ছাড়িয়ে দিয়ে শত শত কোটি টাকা লোপাট করেছে। তারপরে কি হয়েছে দেখুন, সেই সময় থেকে এখন পর্যন্ত বিগত 20 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি ধর্ষণ হচ্ছে, অর্থাৎ ধর্ষকের জনক এবং হোতা ইউনূস এবং আসিফ, এটাই হচ্ছে বাস্তবতা। জঙ্গিরা আজকে এলাকায় এলাকায় গিয়ে তৌহিদি জনতার নাম করে মসজিদ মন্দিরে আক্রমণ করছে, সাম্প্রদায়িক হামলা করছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন পর্যন্ত 5 আগস্টের পর থেকে 600 জন আমরা তালিকা করেছি সুনির্দিষ্ট নিহত হয়েছেন। পুলিশের সদস্যদেরকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। একজন গর্ভবতী পুলিশ কনস্টেবল কাঁদছিলেন, তিনি প্রেগনেন্ট, তাকে যেন ছাড় দেয়া হয়। কিন্তু কোনোভাবেই এই জঙ্গিরা এই তৌহিদি জনতার নাম করে কাউকে ছাড় দেয়নি। এই যে বাংলাদেশকে আফগানিস্তানে পরিণত করা, পাকিস্তানে পরিণত করার নৃশংস কাজটা আসিফ নজরুল গং, এরা কেউই ছাড় পাবে না। সেটা রিজওয়ানা হাসান হোক, অবশ্যই করতে পারতো না। এবং আমাদের সুনির্দিষ্ট তালিকা আছে ইউনূসের কারা কারা কি করছে। লামিয়া মোর্শেদ বলেন, আর এই যে লুৎফি সিদ্দিকী বলেন, আর এই যে কিছু প্রতারক আমদানি করেছে বাংলাদেশে, আশিক চৌধুরী বলে এক প্রতারক আমদানি করেছে। এই প্রতারক ইভেন্ট ম্যানেজ করে বলছে বাংলাদেশে নাকি বিনিয়োগ আসছে। এই পরশু দিনের খবর, প্রক্টর এন্ড গ্যাম্বল ব্যবসা বন্ধ করে চলে যাচ্ছে। হ্যাঁ, তারা যে সমস্ত বিদেশি বিনিয়োগের কথা বলছে, 1 টাকার বিনিয়োগ দূরের কথা, বাংলাদেশে গত 1 বছরের মধ্যে প্রায় 150টার উপরে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছে, অন্যান্য ফ্যাক্টরি উৎপাদন বন্ধ রেখেছে। কেন বন্ধ রেখেছে? কাঁচা মাল আনতে দিচ্ছে না। কেন আনতে দিচ্ছে না? এলসি করতে হবে। এলসি করলে কি হবে? ডলার এক্সপোর্ট, মানে ইম্পোর্ট বিল পেমেন্ট করতে হবে। ডলার রেখে একটা কৃত্রিম ভাবে, প্রতারণামূলক ভাবে রিজার্ভ দেখানোর জন্য, IMF কে খুশি করার জন্য, ওয়ার্ল্ড ব্যাংককে খুশি করার জন্য সকল মিল ফ্যাক্টরির চাকা বন্ধ হয়ে গেছে, মিল ফ্যাক্টরির প্রোডাকশন বন্ধ হয়ে গেছে। প্রোডাকশন বন্ধ মানে শ্রমিকের বেতন বন্ধ, শ্রমিকের বেতন বন্ধ মানে কনজাম্পশন বন্ধ, কনজাম্পশন বন্ধ মানে পুরো অর্থনীতি এখন বিপর্যস্ত। শত শত মানুষের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে রেখেছে। রেভিনিউ কিভাবে পাবে? এরা তথাকথিত অর্থনীতির কথা বলে, অর্থনীতিবিদ হিসেবে নিজেকে দাবি করে পুরো অর্থনীতিটাকে ধ্বংস করে দিয়েছে। কথায় কথায় বলছে ব্যাংক ডাকাতির কথা। এরা তো কোনো ব্যাংকে ফাইন্যান্সিং করছে না। কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে কোনো ব্যাংকে তারা মানি ফাইন্যান্সিং করবে না। তাহলে কেন্দ্রীয় ব্যাংকের প্রয়োজনীয়তাটাই কি? কেন্দ্রীয় ব্যাংক যদি সেখানে শুধু বসে বসে শুধু ইন্টারেস্ট রেট ফিক্স করে, তাতে তো হবে না।
তাই না? এই যে একটা অরাজক পরিস্থিতি চলছে বাংলাদেশে, এর থেকে মুক্তি বাংলার জনগণ শীঘ্রই এই ইউনূস শাহীর বিরুদ্ধে রাস্তায় নেমে অবশ্যই সেই বিজয় আমরা অর্জন করতে পারবো। কিন্তু যারা সরকারের স্থায়ী অঙ্গ, তাদের বুঝতে হবে এই যে দুষ্কৃতিকারী, নৈরাজ্যকারী জঙ্গি গোষ্ঠীকে যদি তারা পরাস্ত করতে না পারে, কোনো প্রতিষ্ঠান থাকবে না। বিচার বিভাগকে মব জাস্টিসের মাধ্যমে চিফ জাস্টিস পরিবর্তন করা হলো বাংলাদেশে, মব ভায়োলেন্সের মাধ্যমে। এটা মানে পাকিস্তানি স্বৈর শাসকেরা যা করতে পারেনি, হানাদার বাহিনী যা করতে পারেনি, পরবর্তীতে সামরিক ডিক্টেটররা যা করেনি, এই জঙ্গি গোষ্ঠী তা করেছে। এটা আমাদের জন্য লজ্জা। এবং যারা তাদের অর্ডার ক্যারি করছে, যে সামরিক বাহিনী আজকের এই সরকারের, এই অবৈধ সরকারের অর্ডার ক্যারি করছে, তাদের জন্য লজ্জা। এই বাংলাদেশ থাকবে না যদি সকল বাহিনী, সকল সংস্থা, সকল সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীরা যদি ঐক্যবদ্ধ হয়ে এই খুনি ইউনূস এবং তার গ্যাং এবং তাদের মদতদানকারী আরেকজন জঙ্গি গোষ্ঠীর মদতদানকারী বিএনপি জামাতের শীর্ষ নেতৃবৃন্দের একজন ব্যক্তি তারেক রহমান এবং জামায়াতে ইসলামের যে শীর্ষ নেতারা, তাদেরকে যদি পাকড়াও করতে না পারে, তাদেরকে যদি এই মানে অবৈধ সরকার থেকে সরাতে না পারে এবং একটি ঐক্যবদ্ধ এবং শান্তিপূর্ণ পরিবেশে সকলের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে যদি নির্বাচন করতে না পারে, বাংলাদেশ সোমালিয়ায় পরিণত হবে, হাইতিতে পরিণত হবে, আফগানিস্তানে পরিণত হবে। এই দায়িত্ব এই স্থায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপরে অবশ্যই বর্তায়। আমরা রাজনৈতিক নেতাকর্মী হিসেবে আমরা সংগ্রাম করব, আন্দোলন করব, কিন্তু আমরা তো গৃহযুদ্ধ করতে চাই না। এবং সেই গৃহযুদ্ধ করার সক্ষমতা কিন্তু আওয়ামী লীগেরই আছে, কিন্তু আওয়ামী লীগ করবে না। এই দেশটাকে সাজিয়েছে আওয়ামী লীগ, এই দেশটাকে সাজিয়েছে শেখ হাসিনা। সুতরাং গৃহযুদ্ধ করতে আমরা চাই না, কিন্তু প্রয়োজন বোধে যা করার আমরা অবশ্যই করব এবং এদের প্রত্যেককে আমরা দেখে রাখবো। এবং যারা আজকে বাংলাদেশের জনগণকে নিয়ে ছিনিমিনি খেলছে, তাদের প্রত্যেককে আমরা তাদের যথাযথ শাস্তি নিশ্চিত করব। শুধু সময়ের অপেক্ষা। এত যে উন্নয়ন হলো কার টাকায়, সেটা তারা প্রমাণও করতে পারছে না। তারা তো একটা উন্নয়নও করেনি, এখন তো কেউ নেই আওয়ামী লীগের। কোথাও দুর্নীতি প্রমাণিত হলো না, কোনো উন্নয়ন হলো না। না দেখো, দুর্নীতির কথা এখন এগুলো হচ্ছে কথার কথা, না কথার কথা। আমি বলবো না বাংলাদেশে দুর্নীতি হয়নি, এটা যদি আমি বলি তাহলে সেটা সর্বৈব মিথ্যা কথা বলা হবে। বাংলাদেশে দুর্নীতি আছে, মার্কিন যুক্তরাষ্ট্রেও দুর্নীতি আছে, ভারতে আছে, পাকিস্তানে আছে, পৃথিবীর সব দেশে আছে। কথা হচ্ছে রাষ্ট্র প্রধান কি সেই দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন কিনা। আপনি দেখুন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার অফিসে কার্যালয়ে কর্মরত একজন স্টাফকে গ্রেফতার করার জন্য দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছে। এর আগে কখন হয়েছে এই কাজ? আমাদের সরকারের মন্ত্রী এমপিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের ব্যবস্থা নিয়েছে। কোন সরকার করেছে সেটা? হ্যাঁ, অনেক ব্যক্তি পর্যায়ে, পুলিশে, সরকারি কার্যালয়ে গিয়ে সাধারণ মানুষ যে সমস্ত দুর্নীতির ভোগান্তিতে পড়েছিল, সেগুলো হয়তো আমরা শতভাগ নিয়ন্ত্রণ করতে পারিনি। সেখানে আমাদের দুর্বলতা ছিল, মানুষের ক্ষোভ ছিল, কিন্তু মানুষের ক্ষোভ থেকে সরকারের উৎখাতের ক্ষোভ ছিল না। সরকার উৎখাত করার জন্য তারা কি করেছে? তারা স্নাইপার নিয়োগ দিয়েছে। এই যে স্বৈরাচার ইউনূস, আপনি একজন আমাদের লিখেছেন যে এতবার বিদেশ গিয়েছে, সেই এতবার বিদেশ যাওয়ার তার ফলটা কি? অর্থনীতি আজকে ধ্বংসের পথে। সে শুধু বিদেশে যাচ্ছে, ঘুরছে ফিরছে, আর তার এই যে বিনিয়োগ বোর্ডের একজন আশিক চৌধুরী নামক একটা বিদেশ থেকে আমদানি করে এনেছে। হ্যাঁ, তার বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে কোনো আইডিয়াই নেই। সে খালি ইভেন্ট ম্যানেজ করে সেখান থেকে পয়সা খাচ্ছে। আরেকজন আছে লুৎফি সিদ্দিকী। হ্যাঁ, সে তাকে সেখানে বিশেষ একজন দূত বানিয়েছে। লুৎফি সিদ্দিকীর বাবা ছিলেন একজন সরকারি কর্মচারী। তিনি আওয়ামী লীগ সরকারের সময় পুলিশের আইজি ছিলেন। তো পুলিশের আইজি হয়ে এই ছেলেকে তিনি কিভাবে ইউকেতে 60 লক্ষ টাকা খরচ করে বছরে প্রাইভেট কলেজে পড়ান। হ্যাঁ, দুর্নীতিবাজের সন্তানকে দিয়েছে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে, বাংলাদেশের দুতিয়ালি করার জন্য। তো এদের কাছ থেকে আপনি কি আশা করেন? এই যে সৈয়দা রিজওয়ানা হোসেন, তার মানে স্বামী, তিনি গার্মেন্টস ব্যবসায়ী। তিনি এখন পরিবেশের জন্য কথা বলেন। তার স্বামীর গার্মেন্টস ব্যবসার যে পরিবেশ দূষণ, সেটা নিয়ে কোনো কথা তিনি বলতে পারবেন? বা গার্মেন্টস ইন্ডাস্ট্রি, সেখানে পলিউশন, সেখানে কি ঠিকভাবে আপনার পরিবেশের কি অবস্থা, কি হাল, সেটা আমরা জানি। ব্যাংকে থেকে বিশাল অঙ্কের লোন নিয়ে এখন সেটাকে মেরে দেওয়ার পায়তারা করছে প্রত্যেকটা ব্যক্তি। এদের মধ্যে, এই উপদেষ্টা সমাজের মধ্যে আমার মনে হয়
একমাত্র আছেন যিনি একজন আলেমকে সেখানে নিয়েছেন, ডক্টর খালিদ, তিনি কিছুটা পারফর্ম করছেন, বাকি সবাই মানে একেবারে পৈতৃক সূত্রে চোর ডাকাতকে তিনি সেখানে এস্টাবলিশ করেছেন। আসিফ নজরুল আমি বলবো তিনি ডিগ্রিধারী হতে পারেন, নৈতিকভাবে একজন অত্যন্ত নিম্ন শ্রেণীর মানুষ, নৈতিকভাবে একজন নিম্ন শ্রেণীর মানুষ। এই যে ইউনুস শাহী, এই ইউনুসকে কখনো দেখা যায়নি। আমরা সবাই ধর্ম পালন করি। আমি চট্টগ্রাম শহরে 3টা ওয়াকফ স্টেটের মোতোয়াল্লি। আমি মসজিদ মন্দির তৈরিতে বঙ্গবন্ধু কন্যা সরকারের সহযোগিতায় আমরা অনেক মানুষকে সহযোগিতা করেছি। আমাদেরকে তারা বানিয়েছে নাস্তিক, আমাদেরকে তারা বলছে আমরা ইস্কনের এজেন্ট, নানান ধরনের এই যে শিবিরের রাজাকারের যেই গোষ্ঠী, তারা আমাদের বিরুদ্ধে প্রচারণা করছে। অথচ যেই লোক জীবনে কখনো মসজিদে যায়নি, এক ওয়াক্ত নামাজ পড়েনি, 88 বছর বয়সে হয়েছে, জীবনে ওমরা হজ পর্যন্ত করেনি। আমি একেবারে তরুণ বয়সে ওমরা হজ করার সুযোগ হয়েছিল, আমি পবিত্র কাবা শরীফে গিয়ে ওমরা হজ করেছি। আমাদেরকে তারা বানিয়েছে নাস্তিক এবং ধর্মবিরোধী, আর একজন মানে ঘোষিত এলজিবিটি ওই যে সমকামী অধিকারের এবং সুদখোর, তাকে বানিয়েছে তাদের ইমাম। এটাই হচ্ছে আমাদের মোনাফেক ধর্ম ব্যবসায়ীদের ধর্ম, যে তারা ধর্মকে বানিয়ে দিয়েছে ব্যবসা। হ্যাঁ, ধর্ম থাকবে আমার অন্তরে, আমার বিশ্বাসে, আমার কাজের প্রতিফলনের মধ্যে। সেটাকে আমাকে মাইকিং করে ধর্ম ব্যবসা করার কথা তো আমাদের পবিত্র মহানবীও কখনো সেইটা করেননি। এবং এই যে একটা শরিয়ার ভিত্তিক রাষ্ট্রের নাম করে মানুষের উপরে জুলুম করা, তৌহিদি জনতার নাম করে মানুষকে হত্যা করা, এই যে একটা আফগানিস্তানে পরিণত করার চেষ্টা, এটার সকল দায় হচ্ছে ইউনুস, শুধু ইউনুস, তার সাথে আছে খুনি তারেক রহমান, তার সাথে আছে ৭১-এর আলবদর গোষ্ঠী, এখন যুক্ত হয়েছে আমরা বলছি লাল বদর। হ্যাঁ, এরা যুক্ত হয়েছে। ইন্টেলিজেন্স এজেন্সির সহযোগিতায় বাংলাদেশে যারা ইসলামিক স্টেটে যারা জয়েন করেছিল তাদেরকে পাকড়াও করেছে, তাদেরকে আটকেছে, তাদেরকে বিচারের সম্মুখীন করেছে। আজকে তাদের বিরুদ্ধে এই তথাকথিত ট্রাইব্যুনাল ওয়ারেন্ট দিচ্ছে। আমার সেনাবাহিনী যেখানে জঙ্গি দমন এবং শান্তি রক্ষায় সারা পৃথিবীতে যেখানে সুনাম অর্জন করেছে, আজকে সেই সেনাবাহিনীকে আনসার বাহিনীর চাইতে নিচে নামিয়ে দিচ্ছেন আপনারা। একটা দারোয়ানের সাথেও মানুষ যেভাবে করে ভালোভাবে কথা বলে, এই যে চিলড্রেন পার্টির এই যে কিছু ছেঁচড়া, কিছু কিশোর গ্যাংয়ের সদস্য নেতারা কি বাজেভাবে সেনাবাহিনীর সদস্যদের সাথে কথা বলছেন। আওয়ামী লীগের নেতৃবৃন্দ একটা সময় সামরিক শাসনের বিরুদ্ধে যুদ্ধ করে কিন্তু রাজনীতি করেছে, কিন্তু কখনো সেনাবাহিনীকে অপমানজনক কোনো কথা বলেননি। সেনাবাহিনীর সবচেয়ে বলেনি ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়া তো দূরের কথা, যেখানে দুবেলা ভাত পেত না সৈনিকরা, সেখানে দুবেলা ভাত নয় শুধু, আজকে ক্যান্টনমেন্ট গুলো বাংলাদেশের সবচেয়ে দৃষ্টিনন্দন। আজকে সামরিক বাহিনীর সদস্য হওয়ার জন্য, সামরিক বাহিনীতে অফিসার হিসেবে যাওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। একটা সময় সেখানে এত কম বেতন ছিল, তাদের জীবনযাত্রাটা কঠিন ছিল। আজকে বঙ্গবন্ধু কন্যায় সেখানে সাজ সরঞ্জাম, সেখানে মিলিটারি ইকুইপমেন্ট, সেখানে ফ্যাসিলিটি এবং হসপিটাল দেয়া, সবকিছু সেখানে করেছে। এবং সেগুলো আজকে দেখুন, এই যে কিশোর গ্যাং, এই ছেঁচড়া দল, এই ছেঁচড়াদের দল কিভাবে সেনাবাহিনীকে নিয়ে কথা বলছে, এবং তাদের সবার মানে গুরু হচ্ছে পিনাকি নামক আরেকজন সন্ত্রাসী, বিদেশে বসে বসে সেটা পরিচালনা করছে তাদেরকে। আজকের যে ঘটনা, বাংলাদেশ সেনাবাহিনীর সার্ভিং অফিসারদের, আমাদের ফৌজদারি কার্যবিধির ১৯৭ ধারায় পরিষ্কার লেখা আছে, কোন সরকারি অফিসার, সেটা সেনাবাহিনী হতে পারে বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের হতে পারে, তার দায়িত্ব পালনকালীন অবস্থায় যদি তার বিরুদ্ধে কোনো প্রসিডিং আনা হয়, সেই ক্ষেত্রে সরকারের পূর্ব অনুমতি লাগবে, কারণ সরকার প্রাইমারি ইনভেস্টিগেশন করবে, কারণ সে দায়িত্ব পালনকারীকে, দায়িত্ব তিনি পালন করেছেন সরকারের একজন কর্মচারী হিসেবে। তাকে আপনি সেই দায়িত্ব পালনের জন্য, সেই পদে থাকার জন্য আপনি তার বিরুদ্ধে ওয়ারেন্ট দিয়ে দিবেন, তাকে আপনি ফাঁসিতে ঝোলাবেন, তাকে আপনি বিচারের সম্মুখীন করবেন। এটা কোন মগের মুল্লুকের রাষ্ট্র, আমি তো বুঝলাম না। আজকে তাই দেশপ্রেমিক সকল শক্তি, সেটা সেনাবাহিনী বলি, সেটা নৌবাহিনী বলি, সেটা বিমান বাহিনী বলি, সেটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলি, সেটা পুলিশ বাহিনী বলি, সেটা আনসার বাহিনী বলি, তারা তো পার্মানেন্ট গভর্নমেন্ট। আমি সরকারে ছিলাম 5 মাস, মন্ত্রী ছিলাম, সংসদ সদস্য ছিলাম 5 বছর। তো সুতরাং আমরা কিন্তু অস্থায়ী, আমরা কিন্তু আম জনতার অংশ, এবং সেখান থেকে নেতৃত্ব দিয়ে সরকারের শীর্ষ জায়গায় পৌঁছাই। আপনি দেখেন যে তারা সুন্দর কথা বলার জন্য জাসদ থেকে কিন্তু ভাড়ায় নেতা নিয়ে এসেছেন, ডক্টর শফিককে। তিনি জাসদ থেকে এসে জামায়াত ইসলামীতে চমৎকার সুন্দর কথা বলছেন, কিন্তু আসল জামায়াত ইসলামী কে? আসল জামায়াত ইসলামী হলো গিয়া আমির হামজা। হ্যাঁ, আমির হামজা কি জিনিস সেটা আমি জানি। তো সুতরাং জামায়াত ইসলামের মধ্যেও যারা শুভবুদ্ধি সম্পন্ন,
তাদের মধ্যে, যাদের মধ্যে রাজনৈতিক সৌজন্যবোধ আছে, যাদের মধ্যে রাজনৈতিক দর্শন সম্পর্কে জ্ঞান আছে, আমি তাদের প্রতিও বলবো যে হ্যাঁ, জামায়াত দল হিসেবে যে পাপ করেছিল, যে দোষ করেছিল, যেই প্রজন্ম সেটা করেছিল, সেটা থেকে উত্তরণ হয়ে আপনারা যারা নতুন প্রজন্মের এসেছেন, যাদের মধ্যে মানবিকতা বোধ যদি থেকে থাকে, রাজনৈতিক দর্শনের প্রতি যদি কোনো সম্মান থেকে থাকে, বাংলাদেশের সংবিধানের প্রতি যদি কোনো সম্মান থেকে থাকে, আপনারা উদ্যোগ নিন যে এই যে মার্ডারাস রেজিম আপনারা আর চালাবেন না। তাহলে কিন্তু হ্যাঁ, একটা বিষয় বলছে অনেকে যে জামাতে ইসলামী ভালো ভালো কথা বলছে, 32 নম্বর ভাঙতে কারা গিয়েছিল আমরা সেটাও কিন্তু দেখেছি এবং জানি। বিশেষ করে বিএনপির যে বিশাল একটা টিম সেখানে গিয়ে ট্রাক্টর নিয়ে গিয়ে যে ভেঙেছিল সেটাও আমরা জানি। আবার অনেকে বলছেন যে জামায়াত ইসলামের নেতাকর্মীরা তো আর 32 নম্বর ভাঙতে যায়নি। এটা যদি হয়ে থাকে, অতটুকু পরিমাণ শুভবুদ্ধি যদি তাদের মধ্যে থেকে থাকে, তাহলে সেই পরিবর্তন আমরা দেখছি না কেন? সেই পরিবর্তন আমরা দেখতে চাই যে আসলে যদি আপনাদের মধ্যে সেই বোধটা থেকে থাকে যে বাংলাদেশকে আপনারা একটা, তারা তো আসলে এই বাংলাদেশকেও মানবে না, এবং বঙ্গবন্ধুর প্রতি রাগ, বঙ্গবন্ধু কন্যার প্রতি রাগ তো সেই কারণেই। তো কাজেই অবশ্যই বঙ্গবন্ধু, না, আমি যেটা বলছি যে না, আমি যেটা বলছি যে তাদের মধ্যে যদি ওই অনুভূতিটা বিন্দুমাত্র যদি না আসে, তাহলে আবারও ইতিহাসের আস্থা করে তারা নিক্ষিপ্ত হবে।